একনেকের সভায় চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, $50 কোটি বিনিয়োগ টানার পরিকল্পনা, কর্মসংস্থান হবে 1 লাখ মানুষের। ইসলামী ব্যাংকের টাকা তোলার চাপ নেই, এফডিআর ভাঙানোর সিদ্ধান্ত থেকে সরে আসছেন অনেকে, পূর্ণাঙ্গ পরিশোধের দাবিতে স্মারকলিপি পেশ। মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী প্রবণতায় সরকারের শুল্ক ছাড় সুফল পেতে ধারণা দিতে হবে পণ্যের দাম কমার, তদারকি ব্যবস্থা জোরদারের পরামর্শ। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রীর বেইজিং সফরের আগেই আলোর মুখ দেখল 1 দশক ঝুলে থাকা চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প। চট্টগ্রামের আনোয়ারায় 783 একর জমির উপর এই জোন তৈরি হবে। খরচ হবে 4189 কোটি টাকা। এর মধ্যে প্রায় 2500 কোটি টাকা ঋণ দেবে চীন। এ সংক্রান্ত প্রকল্প অনুমোদন পেয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায়। 5 বছরের মধ্যে এটি বাস্তবায়ন করবে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে একনেক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে জানানো হয়, দেশের চীনা বিনিয়োগের পরিধি বাড়াতেই এই উদ্যোগ। এটি বাস্তবায়ন হলে $50 কোটি বিনিয়োগ আসবে, কর্মসংস্থান হবে 1 লাখ মানুষের। প্রকল্পের আওতায় গ্যাস, বিদ্যুৎ সংযোগ, সড়ক ও সেতু সহ প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করা হবে। থাকবে 1200 মিটার দীর্ঘ জেটি, পানি সংরক্ষণাগার ও ট্রিটমেন্ট প্ল্যান্ট। প্রকল্পটির সমীক্ষ ও ডেভেলপার হিসেবে মনোনীত হয়েছে চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন, CRBC। ব্রিফিং অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি জানান, 7003 কোটি টাকার 5টি প্রকল্প অনুমোদন পেয়েছে। চট্টগ্রামের আনোয়ারাতে যে চাইনিজ ইকোনমিক জোন আছে, সেটার যে সাপোর্টিং ইনফ্রাস্ট্রাকচার, সেটা তৈরির একটি প্রকল্প প্রস্তাব বাংলাদেশ সরকারের আংশিক অর্থায়নে এবং বাকিটা বিদেশি ঋণে, চীনের ঋণে এই প্রকল্পটি হবে। ইসলামী ব্যাংকের টাকা উত্তোলনের চাপ অনেকটাই কমেছে। শাখা ব্যবস্থাপকরা জানিয়েছেন, পরিস্থিতি এখন স্বাভাবিক হয়ে আসছে। যেসব গ্রাহক এফডিআর ভাঙানোর আবেদন জানিয়েছিলেন, তাদের অনেকেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। রাজধানীর বেশ কয়েকটি শাখা ঘুরে দেখা গেছে, গেল কয়েকদিনের তুলনায় আজ গ্রাহক উপস্থিতি স্বাভাবিক। ব্যাংকাররা বলছেন, গ্রাহকরা স্বাচ্ছন্দ্যে সেবা নিচ্ছেন। চেয়ারম্যান পরিবর্তনের পর আতঙ্ক কিছুটা কমেছে। অনেকে নতুন করে জমাও দিচ্ছেন। যারা আতঙ্কিত হয়ে স্থায়ী আমানত ভেঙে নিয়েছিলেন, তারা আগামী 7 দিনের মধ্যে পুনরায় জমা দিলে হিসাব চলমান ধরে সব সুবিধা পাবেন। কর্তৃপক্ষের এমন ঘোষণায় আশ্বস্ত হয়েছেন অনেক গ্রাহক। তারা আবারও ফিরে আসছেন। গতকালকে বোর্ড ভেঙে দিয়েছে। গতকালকে আমাদের ট্রানজাকশন অলমোস্ট স্বাভাবিক ছিল। ইভেন কি অনেকেই আসছে যে আগের দিন যারা নোটিস করে গেছে আমাদেরকে যে ভাঙবে, আয়সা উইথড্র করবে ক্যাশ, তারা আয়সা আবার গতকালকে সেটাকে রিভাইভ করে গেছে, বলছে না আমরা ভাঙবো না, থাকবো। মানুষের ভিতরে আস্থা অনেকটাই ফিরে এসেছে এবং আমরা আশা করি ইনশাআল্লাহ এটা হচ্ছে কেটে যাবে। ডিপোজিট আমাদের আসতেছে, তবে স্বাভাবিক আমাদের লেনদেন যেটা হচ্ছে মোটামুটি হচ্ছে, ডিপোজিট হচ্ছে। ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ বোর্ড গঠন এবং লুট হওয়া অর্থ উদ্ধারের দাবিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বরাবর স্মারকলিপি দিয়েছেন আন্দোলনকারীরা। দুপুরে 5 সদস্যের প্রতিনিধি দল এই স্মারকলিপি জমা দেয়। প্রকৃত মালিকদের হাতে মালিকানা হস্তান্তর এবং ব্যাংক লুটেরাদের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীরা। বলেন, লুটেরাদের পুনর্বাসন রোধে আইন সংশোধন করতে হবে। ইসলামী ব্যাংক নিয়ে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। স্মারকলিপি দেওয়ার আগে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভ মিছিল নিয়ে তারা বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান নেন। আগামীকাল গভর্নরের সাথে আন্দোলনকারীদের বৈঠক হওয়ার কথা রয়েছে। যে ইসলামী ব্যাংকের অবৈধ পরিচালককে অপসারণ করার পরে এই ব্যাংক গ্রাহকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। ব্যাংকের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। সুতরাং আমরা বিশ্বাস করি যে অনতিবিলম্বে সকল গ্রাহকের নিকট গ্রহণযোগ্য একটি পূর্ণাঙ্গ বোর্ড গঠন করা হলে, পরিচালনা পরিষদ তৈরি করা হলে এই ব্যাংক অল্প সময়ের মধ্যে আবার ঘুরে দাঁড়াবে।
মে মাসের বেতন, এরিয়া বিলের টাকা পরিশোধ সহ 7 দফা দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকরা রাজধানীর মহাখালী তেজগাঁও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। মঙ্গলবার সকাল 10টার দিকে এই বিক্ষোভ শুরু হয়। এ সময় সড়কের চারদিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। বাধ্য হয়ে মানুষজন পায়ে হেঁটেই গন্তব্যে রওনা দেন। শ্রমিকরা বলছেন, ঈদের ছুটির পর বিনা নোটিশে কারখানা বন্ধ করে দেয়া তাদের জন্য হয়রানি, যাতে চরম ভোগান্তিতে পড়েন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক না ছাড়ার হুঁশিয়ারি তাদের। এদিকে পুলিশ বলছে, আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। তাদের দাবি নিয়েও কথা হচ্ছে বলে জানান ডিএমপির তেজগাঁও বিভাগের ডিসি। মাতৃকালীন ছুটির টাকা দেয়নি, তারপরে ফ্যাক্টরি বন্ধ করছে নোটিশ না দিয়ে। ছুটিতে দেওয়ার পরে ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছে। আমাদের পাওনা দানা দিবে এরকম কোনো আশ্বাস তো দেওয়ার মতো লোক না। আমরা চলবো কিভাবে? আমাদের দোকান বাকি আছে, আমরা কি খায় চলবো, কি খায় বাঁচবো? বাধ্য হয়ে তো আমাদের রাস্তায় নামতে হয়েছে। মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী প্রবণতা, খাদ্যপণ্য শুল্ক কমিয়েছে সরকার। অন্তত 60টি পণ্যে কমানো হয়েছে উৎসে কর। এছাড়া শিশু খাদ্য, খেজুর সহ নানা ক্ষেত্রে দেয়া হয়েছে ছাড়। কিন্তু শুল্ক ছাড়ের এই সুফল কিভাবে মিলবে? বাজারে স্বস্তি নিশ্চিত করতে তদারকি করবে সরকারের কোন সংস্থা? আগে যেসব ক্ষেত্রে শুল্ক ছাড় দেওয়া হয়েছিল তাতে ভোক্তার স্বস্তি তেমন মেলেনি। বিশ্লেষকরা বলছেন, শুল্ক ছাড়ের ফলে পণ্যের দাম কত শতাংশ কমতে পারে তার একটি ধারণা দেওয়া দরকার। পণ্যমূল্য এখন সাধারণ মানুষের নাগালে নেই। চাল, ডাল, তেল, সবজি সবকিছুই লাগামহীন। পণ্যমূল্য বাড়লেও মানুষের আয় বাড়েনি, সেই কারণেই তীব্র হয়েছে সংকট। বিষয়টি অনুধাবন করেছে সরকার। ভোগ্যপণ্য মূল্য সহনীয় রাখতে প্রস্তাবিত বাজেটে দেয়া হয়েছে করছাড়। ধান, চাল, গম, আটা সহ অন্তত 60টি পণ্যে বড় ধরনের শুল্ক ছাড় দেওয়া হয়েছে। উৎসকর 5.21% থেকে 0.5% নামিয়ে আনার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। একই সঙ্গে ভোজ্য তেলেও দেয়া হয়েছে ছাড়। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিল পরিশোধ করার সময় নির্দিষ্ট হারে কর কর্তনই উৎসে কর। এতে পণ্য আমদানি ও বাজারজাতকরণ পর্যায়ে কমবে করের চাপ। প্রশ্ন হচ্ছে, এই কর ছাড়ে কিভাবে মিলবে সুফল? শুধুমাত্র ট্যাক্স কমানোর কথা বলে আবার ওইখানে বাজার মনিটরিংটাকে সে ঘরে বসায় দেয়, তাইলে কিন্তু এই সুফল কোনো অবস্থাতেই ভোক্তা পর্যায়ে আসবে না। যতবার যেই পণ্যের দামই কমাইছে, কোনোদিনই সেই পণ্যের দাম কমে আসে নাই। অতএব এখন যেটা কমাইছে এটা ব্যবসায়ীদের পকেটে যাবে। মশলা জাতীয় পণ্যেও মিলেছে করছাড়। আদা, জিরা, এলাচ সহ এ ধরনের পণ্যে নিয়ন্ত্রণমূলক শুল্ক তুলে নেওয়া হয়েছে। এই হার ছিল 3%। এটি মূলত অতিরিক্ত কর, যা বিলাস পণ্যের আমদানি হ্রাস, বিদেশি মুদ্রার রিজার্ভ সাশ্রয় এবং স্থানীয় শিল্প সুরক্ষায় এই শুল্ক ধার্য করে সরকার। শিশু খাদ্য উৎপাদনে কাঁচামাল আমদানিতে শুল্ক কমানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এতে শিশু খাদ্য উৎপাদনে ব্যয় কমবে, স্বস্তি পাবে মানুষ। এনবিআর এর পর্যায় থেকে যেখানে যেখানে কর ছাড় দেওয়া হয়েছে, রাষ্ট্রীয় অর্থের কাটছাট হলো, সেই জায়গাগুলিতে এটা যেন ভোক্তা পর্যায়ে সুফল আসে, সেক্ষেত্রে এনবিআর এর একটা তদারকি দরকার। এনবিআরকে এখানে যথেষ্ট ভূমিকা রাখা দরকার। পণ্যমূল্য কমাতে বছরের নানা সময়ে কর ছাড় দেয় সরকার, কিন্তু আশানুরূপ সুফল পায় না ভোক্তা। অর্থাৎ হাতের নাগালে আসে না পণ্যমূল্য। কি কৌশল নিলে স্বস্তি মিলবে? 7.5-এ ওখানে নামাইতে পারবো না, কিন্তু 8.41 থেকে আমি যদি 8-এ নামাতে পারি, তাহলে তো আমার তো গত 4 বছরে ট্রেন্ড তো ঊর্ধ্বগামী। এটাকে তো অ্যারেস্ট করতে হবে। এটাকে আমরা ছাড়া বাকি সব দেশ পারছে। ইনফ্যাক্ট এখন শ্রীলঙ্কায় নেগেটিভ হয়ে গেছে। ভারত, পাকিস্তান, ইভেন পাকিস্তানে পারছে। ক্যাপাসিটিটা আনইউজড আছে। ওইটাকে ইউজ করলে আপনি শতকরা 1.5 থেকে 2 ভাগ উৎপাদন বাড়াতে পারবেন। পণ্যমূল্য বৃদ্ধির জাতাকল থেকে নিস্তার পেতে সরকারের এই উদ্যোগ সফল করা প্রয়োজন। তা না হলে একদিকে রাজস্ব হারাবে সরকার, অন্যদিকে অসহনীয় ব্যয়ের চাপে পড়বে দেশের বিপুল সংখ্যক মানুষ। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।
নারী পুরুষের বিদ্যমান বৈষম্য দূর করতে বাংলাদেশ ব্যাংক কাজ করছে। জিডিপি প্রবৃদ্ধিতে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এবং তাদের অংশগ্রহণ আরও বৃদ্ধি পেলে অর্থনীতি আরও শক্তিশালী হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জে অনুষ্ঠিত অরেঞ্জ মুভমেন্ট সামিটে প্রধান অতিথির বক্তব্যে এমন আহ্বান জানান বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ডক্টর হাবিবুর রহমান। জানান, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক এই মুভমেন্টের সহযোগী হিসেবে কাজ করে যাবে। নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, জেন্ডার স্মার্ট বিনিয়োগ এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নকে এগিয়ে নিতে এই সামিটের আয়োজন। বক্তারা নারীর নেতৃত্বাধীন ব্যবসার বিকাশ এবং বিনিয়োগ খাতে লিঙ্গ সমতা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। বলেন, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা অপরিহার্য। নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং আর্থিক খাতে তাদের প্রবেশাধিকার সহজ করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বক্তারা বলেন, জেন্ডার স্মার্ট বিনিয়োগ শুধু সামাজিক প্রভাব সৃষ্টি করে না, বরং দীর্ঘমেয়াদে অর্থনীতির জন্য ইতিবাচক ফলাফল বয়ে আনে। A nation's financial system is reflection of what it values. For decades, traditional finance told the world that the grassroots, especially women, were too risky to invest in. Today, alongside IIX, Bangladesh Bank is helping to correct that narrative. এবারও বাজেটে বৈষম্যের শিকার রংপুর বিভাগ। এই অঞ্চলের জন্য বরাদ্দ মিলেছে বাজেটের 1/2-এর কিছুটা বেশি। বরাদ্দ নেই তিস্তা মহাপরিকল্পনা ও রংপুর সিটি কর্পোরেশনে। উত্তরাঞ্চলে কৃষি হাবের জন্য 3000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও স্থান নির্ধারণ করা হয়নি। এভাবে বাজেটে বৈষম্য করা হলে এর প্রভাব পড়বে পুরো দেশের অর্থনীতির উপর। উর্বর মাটির কারণে শস্য ভাণ্ডার বলা হয় রংপুর অঞ্চলকে। ধান, আলু, আম, গম, ভুট্টা স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ করা হয় দেশের বিভিন্ন জেলায়। কৃষিতে স্বয়ংসম্পূর্ণ হলেও বাজেট বরাদ্দে বরাবরই বৈষম্যের শিকার উত্তরের এই জনপদ। অর্থনীতিবিদরা বলছেন, প্রস্তাবিত বাজেটের প্রথম দফাতেই সবার জন্য সুষম উন্নয়নের কথা বলা হলেও রংপুর অঞ্চলের জন্য তা মানা হয়নি। উন্নয়ন বাজেটের 30 ভাগেরও বেশি চট্টগ্রামকে দেয়া হলেও রংপুর অঞ্চলের জন্য তা মাত্র 1 ভাগ। ইকুইটি না দেয়া হলে পরিস্থিতির উত্তরণ সম্ভব নয় বলছেন অর্থনীতিবিদরা। আমাদের উত্তরবঙ্গের জন্য বাজেটের মোট বাজেটের হলো 1% কম বা 1% একটু বেশি এরকম বরাদ্দ রাখছে সরকার মাত্র। তা আমি যেটা মনে করি, আসলে যদি এইভাবে বাজেটের ক্ষেত্রে যদি বাজেটের ক্ষেত্রে বৈষম্য দেখা যায়, তাহলে অবশ্যই একটা অঞ্চল এভাবে বারবার যদি পিছিয়ে পড়ে, তাহলে একটা দেশকে সামগ্রিকভাবে অর্থনৈতিকভাবে এগিয়ে নেওয়া সম্ভব না। দীর্ঘদিন থেকে আমরা বঞ্চিতের কাতারে রয়েছি। দীর্ঘদিন থেকে আমরা যথাযথ বরাদ্দর না পেয়েই চলে এসেছি। সেই ক্ষেত্রে আমাদের জন্য আরও বিশেষ বরাদ্দ, অর্থাৎ আমরা ইকুয়ালিটির চেয়ে ইকুইটিটাকে প্রাধান্য দেবার কথা বলছি। এবার দেশের ইতিহাসে সর্ববৃহৎ প্রস্তাবিত এই বাজেটে এই বিভাগের জন্য নতুন শিল্পাঞ্চল, বিশেষ অর্থনৈতিক অঞ্চল, চিনিকল পুনরায় চালু করা কিংবা রেল ও সড়ক যোগাযোগের বৃহৎ প্রকল্পের সুস্পষ্ট ঘোষণা নেই। বরাদ্দ নেই রংপুর সিটি কর্পোরেশন এবং গণদাবির তিস্তা মহাপ্রকল্পেও। কৃষি হাব গড়তে উত্তরাঞ্চলে 3000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হলেও তা কোন জেলায় হবে তাও বলা নাই। এই রংপুর অঞ্চলের জন্য কোনো সেরকম মেগা প্রকল্প বা অন্য কোনো বাজেট বরাদ্দ রাখা হয়নি। বিশেষ করে যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং হলো নৌপথ, রেলপথ, সড়কপথ, আকাশপথ, কোনো পথে আসলে কোনো বরাদ্দ রাখা হয়নি অন্যান্য অঞ্চলের তুলনায়। এবং তিস্তা মহাপরিকল্পনার কথা বারবার আমাদের এখানে বলা হচ্ছে যে বাজেটেও এটা উঠে আসছে, কিন্তু এটার জন্য আসলে স্পেশালি বা সুনির্দিষ্ট কী পরিমাণ বরাদ্দ আছে সেটাও কিন্তু আমরা বাজেটে খেয়াল করি নাই। যখন কৃষি অঞ্চল গঠন করা হবে, কোন অঞ্চলে কোন জাতের কৃষি পণ্য ভালো উৎপাদিত হয় সেই দিকে যথাযথ নজর রেখেই এই অঞ্চলগুলো সংরক্ষণাগার সহ নির্মাণের ক্ষেত্রে ভূমিকা রাখতে হবে। শুধু নির্বাচিত সরকারই নয়, গেল অন্তর্বর্তী সরকারের 18 মাসে উন্নয়ন প্রকল্পে প্রায় 2,12,500 কোটি টাকা বরাদ্দের মাত্র 2.4 ভাগ ছিল রংপুর বিভাগের জন্য। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ আমের বাজার রাজশাহীর পুঠিয়ার বানেশ্বর আমের হাট ঘুরে দেখেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসন। সকাল 9টার দিকে তিনি হাটের বিভিন্ন আমের আড়ত ও দোকান ঘুরে দেখেন। এই সময় তার সঙ্গে পলিটিক্যাল কাউন্সিলর এরিক গিলান ও পলিটিক্যাল অফিসার চার্লস বেজনার্ড সহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় ব্যবসায়ী ও চাষিদের সঙ্গে কথা বলেন এবং স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন জাতের আমের স্বাদ গ্রহণ করেন রাষ্ট্রদূত। বাংলাদেশের আম রপ্তানির সম্ভাবনা বাড়াতে পরামর্শ দিয়ে মার্কিন
রাষ্ট্রদূত বলেন, দেশে আরও কোল্ড চেইন প্রয়োজন। সারা বছর আমের সহজলভ্যতার জন্য হিমায়িত আম রপ্তানির জন্য সবচেয়ে উপযোগী। দর্শক, এবার জানাবো পুঁজিবাজারের লেনদেনের খবর। ডিএসইতে প্রধান সূচক 35 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5,605 পয়েন্টে। অন্যদিকে ডিএসইএসএ 5 পয়েন্ট কমে 1,128 পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই 30 সূচক 17 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 2,110 পয়েন্টে। আজ হাতবদল হয়েছে 1,196 কোটি 11 লাখ টাকার শেয়ার। গতকাল লেনদেন হয়েছিল 1,456 কোটি 12 লাখ টাকার শেয়ার। দাম বেড়েছে 109টি প্রতিষ্ঠানের, কমেছে 240টির, অপরিবর্তিত ছিল 47টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। লেনদেনের ভিত্তিতে শীর্ষে রয়েছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড। প্রতিষ্ঠানটির মোট 63 কোটি 20 লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরপরের অবস্থানে আছে এনসিসি ব্যাংক ও আইপিডিসি। দর্শক, চলে যাচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের খবরে। সেখানে প্রধান সূচক সিএসপিআই প্রায় 123 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 15,271 পয়েন্টে। সিএসসিএক্স সূচক কমেছে 83 পয়েন্টে এবং সিএসই 30 সূচক কমেছে 159 পয়েন্টে। সিএসসিতে আজ হাতবদল হয়েছে 30 কোটি 97 লাখ টাকার শেয়ার। গতকাল লেনদেন হয়েছিল 42 কোটি 46 লাখ টাকার শেয়ার। লেনদেন হওয়া 235টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 88টির, কমেছে 123টির, আর অপরিবর্তিত ছিল 24টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। দর্শক, এই ছিল আমার কাছে পুঁজিবাজারের সর্বশেষ আপডেট। ফ্রান্সে শুরু হয়েছে আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরাম G7 এর সম্মেলন। আলোচনা চলবে মধ্যপ্রাচ্য, রাশিয়া ইউক্রেন ইস্যু সহ বিশ্ববাজারে চলমান পরিস্থিতি নিয়ে। সোমবার আয়োজক দেশে ফ্রান্সের সম্মেলনে যোগ দেন কানাডা, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। অংশ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। এবারের সম্মেলনে প্রতিনিধিদের পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, আরও বেশ কিছু নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। দুদিনব্যাপী এই সম্মেলনে আলোচিত ইস্যুগুলোর মধ্যে প্রধান আলোচ্য বিষয়গুলোর মাঝে থাকবে মধ্যপ্রাচ্য ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইরানের সার্বিক পরিস্থিতি ও বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জের ইস্যুগুলো। দর্শক, এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।